সকালের রোদ চোখে পড়তেই তের ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে মুখে একটা মলিন হাসি নিয়ে সাইডের টেবিল থেকে তার মায়ের ছবিটা হাতে নেয়। গুড মর্নিং মা, আই এম রেডি টু সার্ভাইভ দিস ডে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা থেকে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরের বাতাস ওকে ছুঁয়ে যাচ্ছে। বাতাসটাও যেন ওর প্রতি কোনো অনুভূতি নেই, শুধু আক্ষেপ আর আক্ষেপ। তে হলো কলেজের শেষ বর্ষের ছাত্রী। 2-4টে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালায়। একটা ক্যাফেতে আর একটা রাতে নাইটমেয়ার ক্লাবে ডিজের কাজ করে। হালকা পাতলা শরীর, গায়ের রং ফর্সা, ততটা না হলেও মোটামুটি ফর্সা, কিন্তু একটা মেয়ের জন্য যথেষ্ট। ফ্যামিলি মেম্বার বলতে বাবা, সৎ মা আর সৎ ভাই বোন আছে। নিজের বড় একটা ভাই ছিল, কিন্তু তার কথা তের জানা নেই। কোথায় থাকে, কি করে, বেঁচে আছে কিনা কিচ্ছু জানা নেই তের। তের মা মারা যায় যখন তের 5 বছর বয়স, একটা রোড অ্যাক্সিডেন্টে। তার বাবা মিস্টার কাই নামকরা ব্যবসায়ী ছিলেন একসময়। ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে এখন বেশিরভাগ সময় মাতাল হয়ে পড়ে থাকেন। পরিবারের সবার সমস্ত রাগ এই তেকেই সহ্য করতে হয়। এর 19 থেকে 20 হয়ে গেলেই নেমে আসে তার উপর অনেক রকমের শাস্তি। বেশ কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে থাকার পর তে নিচে যায়। গিয়ে দেখে সোফাতে বসে আছে কাই, লিজা, আর অন্যদিকে সোফাতে বসে রয়েছে রোজি আর বসি। রোজি হলো লিজা আর মিস্টার কাইয়ের একমাত্র ফুটফুটে কন্যা সন্তান। বয়স 3 থেকে 5 বছরের ছোট। আর রসিক হলো মিসেস লিজার আগের পক্ষের সন্তান। ডিভোর্স করে চলে এসেছে এখন তার এই বাসায়। তারপরে বিয়ে হয় মিস্টার কাইয়ের সাথে। আরে তে, এসো এসো, বসো এখানে। আরে আপনি, এসো এসো, তুমি এখানে বসো। তে মুখে কিছু না বললেও তখনের মতো ভীষণ অবাক হয়, কারণ তাদের এই ব্যবহার তে একদম অপরিচিত। তে মনে মনে ভাবতে লাগে, সবাই কি সত্যি সব ভুল বুঝতে পেরেছে যে আমার উপর এতদিন বিনা দোষে অত্যাচার করতো তারা? কিন্তু কেন এমন মনে হচ্ছে যে বলির পাঠার যত্ন করা হচ্ছে খুব ভালোভাবে? তের কাছে সবার আচরণ অদ্ভুত হলেও একমাত্র ওশিকের আচরণ ঠিক আগের মতোই আছে, যেন আগের চেয়েও বেশি ঘৃণার দৃষ্টিতে দেখছে তেকে। নাস্তা করার পর রোজি তের চোখে বেঁধে দেয়, তারপর বলে একটা সারপ্রাইজ আছে। তের হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে এরকম আজব চিন্তা ভাবনা দেখে। কিছুক্ষণ পর চোখ খুলে দিতেই দেখে টেবিলের উপর একটা বার্থডে কেক রাখা, বড় করে লেখা হ্যাপি বার্থডে তে। আবার শুধু বার্থডে কেকটাই না, বার্থডে গিফট হিসেবেও তেকে লিজা দিয়েছে একটা খুব সুন্দর ড্রেস, তার সাথে এক জোড়া কানের দুল আর ডায়মন্ডের একটা পেন্ডেন্ট। তে তো এর থেকে বেশি অবাক হয়েছে এই সব দেখে। তের কেক কাটার সময় সবাই উপস্থিত থাকলেও ওশিক ছিল না, তাই ওশিককে এক টুকরো কেক দিতে তার রুমে যায় তে। তুমি আমার রুমে কেন আসছো? ওশিক, তে, আই থিঙ্ক তুমি যথেষ্ট বড় হয়েছো। তুমি আর আমি সমবয়সী, সব কিছুর বোঝার ক্ষমতা তোমার বেশি থাকা উচিত। আই নেভার সি এ সাচ আ হেল্পলেস গার্ল, ইউ ডাফার। সত্যি তুমি একটা ডাফার। তে লিজার দেওয়া সেই সকালের ড্রেসটা পরে, সাথে পেন্ডেন্ট আর কানের দুলটা, হালকা মেকআপ ভালো করে নেয় আর চুলটার অর্ধেকাংশ ক্লিপ দিয়ে বেঁধে নেয়। লিভিং রুমে চলে যায়। তারপর লিভিং রুমে ওশিক বসে বসে মোবাইল চালাচ্ছে। তে গিয়ে ওশিকের সামনে দাঁড়ায়। ওশিক মোবাইল থেকে চোখ সরিয়ে তের দিকে তাকাতেই থমকে যায়। আগে কখনো তেকে এইভাবে দেখেনি, যেন মনে হচ্ছে কোনো অপ্সরা। ওশিক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। ওশিক, চলো বাইরে, বাকি সবাই ওয়েট করছে। এবার তে আর বাকিরা পার্টিতে পৌঁছে যায়। তখনই একটা লোক, প্রায় তার বাবার মতো বয়সী হবে, তার বাবাকে জড়িয়ে ধরে। তে তার সৎ মা মানে লিজার পাশেই দাঁড়ানো ছিল। তখন তে লিজাকে জিজ্ঞেস করে, আচ্ছা মম, এই লোকটাকে? তোমার হবু বর তে। কি 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 বলছো তুমি মম? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে তে? মম, ওই লোকটার বয়স আমার ড্যাডের বয়সের সমান। তোমার ড্যাড নতুন বিজনেস শুরু করুক, সেটা কি তুমি চাও না তে?
তাই বলে আমাকে বিক্রি করে দিয়ে ড্যাড নিজের বিজনেস স্টার্ট করবে। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ! আমার জন্মদিনের বেস্ট গিফট ছিল এটাই। হোয়াট আ বাস্টার্ড গেম ইউ এভার প্লেড মম। ওয়াও। ডোন্ট ক্রিয়েট আ সিন হিয়ার। আর এই যে এত দামি গাউন আর ডায়মন্ডের জুয়েলারি পরে আছো, এই সব কিছু ওনারই দেওয়া। আমি বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না, মরে গেলেও পারবো না। তের চোখে জল, কিন্তু তাতে লিজার কোনো ভ্রুক্ষেপই নেই। টেনে টেনে নিয়ে যেতে লাগলো তেকে। একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়, যাতে বেরোতে না পারে তে। মম, প্লিজ দরজা খোলো, আমি বিয়ে করতে চাই না। তে কান্না করতে করতে নিচে বসে পড়ে। নিজের মোবাইল ফোনটাও নিয়ে আসেনি। হঠাৎই তে দেখে দরজা খুলে যায়। ওশিক, প্লিজ আমাকে যেতে দাও, আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু এই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। গাধা একটা, কতবার বোঝানোর চেষ্টা করেছিলাম, মাথায় কিছু ঢোকে না তাই না? যারা তোমাকে দিনের পর দিন অত্যাচার করে গেছে তার কি করে রাতারাতি ভালো হয়ে যায়, এই সাধারণ কথাটা মাথায় আসেনি? আমি আসলে জাস্ট স্টপ ক্রাইং। এই কান্না বন্ধ করো প্লিজ, এখন আমার সাথে আসো। ওশিক এবার তের হাত ধরে রুম থেকে বেরিয়ে রুমের দরজা আবার বাইরে থেকে লক করে দেয়। সবার চোখ এড়িয়ে ওশিক তেকে বাড়ির পিছন গেটে নিয়ে যায়, যেখানে কেউ নেই। ওশিক, চলে যাও এখান থেকে। কিন্তু কোথায় যাবো আমি এত রাতে? যেখানে খুশি চলে যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। থ্যাঙ্কস ওশিক, আমার লাইফের সেরা 4 জনের মধ্যে তুমি 1 নাম্বার ব্যক্তি। তে চলে যেতে ওশিক বলতে থাকে, আই এম সরি তে, কখনো তোমাকে প্রোটেক্ট করতে পারিনি কিছু বলতে। জানি না কোনোদিন সম্ভব হবে কিনা। রাত কয়টা বাজে তে জানে না, কিন্তু চারিদিক থেকে একদম চুপচাপ। একটা গাড়িও রাস্তায় নেই। ঠিক কত দূর চলে এসছে সেটাও সে জানে না। আর এক পা হাঁটার সামর্থ্য নেই তের। পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। হিল জুতো জোড়া খুলে হাতে নেয়। গলাও শুকিয়ে কাঠ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তে রাস্তার এপার থেকে অন্য পারে যাবে, ঠিক তখনই হঠাৎ একটা গাড়ির সামনে এসে পড়ে। লাইটের আলোয় তের চোখ দাঁড়িয়ে ওঠে। গাড়ি জোরে হর্ন বাজিয়ে তেকে ধাক্কা দেয়। তে সামনের দিকে ঝুঁকে যায়, যার ফলে মাথায় বাড়ি খেয়ে রাস্তায় বসে পড়ে। তে মাথায় বাড়ি লেগেছে, সেখানে মাথা চেপে ধরে বসে পড়ে। হঠাৎই দেখে গাড়ি থেকে দুজন লোক বেরিয়ে আসতে। লোক দুটো বেরিয়ে এসে তের মাথায় গান পয়েন্ট করে। আমি কিছু করিনি, আপনারা আমায় ভুল বুঝছেন। বস, একটা মেয়ে। আর হ্যাঁ বস, এখানে শুধু মেয়েটাই রয়েছে, আর কেউ নেই ওর সাথে। তে এক পা করে এগোতে নিলে মাথা ঘুরে পড়ে বেহুশ হয়ে যায়। ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে আসে একজন ছেলে। হ্যাঁ, জিয়ন জাংকুক। জাংকুক হাঁটু ভেঙে তের সামনে বসে তের মুখে লাগা চুলগুলো সরিয়ে পর আস্তে করে দেখে, ওয়াও, ইটস ইউ বেবি গার্ল। ঠিক তখনই জাংকুকের পাশে এসে দাঁড়ায় সুগা। হ্যাঁ, সে জাংকুকের ছোটবেলা বন্ধু। জাংকুক, ও স্পাইও হতে পারে, কিন্তু সাথে নেওয়াটা কি ঠিক হবে? কোনো হসপিটালে ভর্তি করে দিলেই তো হয়। সুগা, কুল ডাউন। স্পাই যদি এত সুন্দর হয় তবে তাকে সাথে রাখতে প্রবলেম কোথায়? অ্যান্ড আই নো হার, সি ইজ মাই লাভ। সেটা কবে থেকে? বেশ কিছুদিন আগে তেকে রাস্তায় দেখেছিলাম। কেমন একটা আজব অ্যাট্রাকশন ফিল হয়, কিন্তু ততটা গুরুত্ব দিইনি। তাই তো বলি, যে জিয়ন জাংকুক মেয়েদের ধারে কাছেও ঘেঁষতো না, সেই ছেলে কি করে একটা মেয়েকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসতে পারে? তোর মনে আছে সুগা, মাস খানেক আগে মিস্টার কিমের সাথে ওই চাইনিজ গানের ডিলটা? হুম, মনে আছে তো। তোর পায়েও গুলিও লেগেছিল পুলিশের। কারেক্ট। সেদিন রাতে প্রায় 11টার সময় আমি গুলি খেয়ে হাজরাতে আস্তে রাস্তায় গিয়ে পড়ি, ঠিক একদম ওর সামনে। তারপর আমাকে লোকগুলো যে ধাওয়া করেছিল সেটা দেখেই তে আমাকে একটা বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে রাখে। তে মাথাটা উঁচু করে তাকাতেই রাস্তার দিকে দেখলো। তখনই আমি ওকে নিজের বুকের সাথে চেপে ধরি, যাতে লোকেরা আমাদের দেখতে না পায়। তারপর লোকগুলো চলে যেতেই সে ফার্স্ট এড বক্স বের করে আমাকে ট্রিটমেন্ট করে। তখনই ওর সাথে কথা বলে জানতে পারি ওর নাকি একটা শর্ট কোর্স কমপ্লিট করা হয়েছে এই ফার্স্ট ট্রিটমেন্টের ওপরে, যেটা আজকেই লাস্ট ক্লাস ছিল, তাই জন্য ওর কাছে ফার্স্ট এড বক্স থাকে। ঠিক তখনই ওর সাথে কেমন যেন একটা ঘোর কাজ করে, ফলে তের 2 হাঁটু ভেঙে
আমার সামনে যখনই বসে তখনই ওর ঠোঁটে আমি কিস করতে লাগি। তের হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছিল, যেটা আমি দেখেই বুঝতে পারছিলাম। চোখ দুটো বড় বড় হয়ে আসে, আর ঠোঁটের মাঝে শুধু মাস্কটাই ছিল আমার। হ্যাঁ, সেদিনও আমাকে দেখতে পাইনি মাস্ক পরেছিলাম বলে। ঠিক এর কিছুদিন পরেই আমি ওর সমস্ত ডিটেলস বের করি, কিন্তু ওকে আমার সাথে সেদিন নিয়ে নিই, কারণ জিমিনের অবস্থার কথা খুব মনে পড়তো। তাছাড়াও আমার নিজের জীবনেরই কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এখন পাখি নিজে থেকেই ধরা দিয়েছে, তখন তাকে ছেড়ে দিতে নেই বল। ওয়াও, তার মানে তুই সেদিন ওকে কিস করতি? আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে। বৃষ্টিতে ভেজা জামা ওর গায়ের সাথে লেগেছিল, চোখের পাপড়ি থেকে টপ টপ করে পানি পড়ছিল, ঠোঁট দুটি লাল হয়েছিল। আমি জাস্ট নিজেকে পারিনি কন্ট্রোল করতে। তো ও তোকে সেদিন কিছু বলেনি? না, কি বলবে ও আমাকে? ওহো, কিন্তু আমার মনে আছে সেই দিন তোর গাল লাল হয়েছিল। ওরই থাপ্পড়ের দাগ হবে সেটা। সুগা, ওয়াও, দ্য গ্রেট মাফিয়া জিয়ন জাংকুক একটা মেয়ের কাছে নাস্তা না বোধ, হেডলাইন হওয়া দরকার ছিল এটা। গো টু হেল। তে খুব ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে তার ঘুম ভাঙে। পাশে থাকা গ্লাস থেকে সমস্ত পানিটুকু শেষ করে তারপরও আশপাশ খেয়াল করে দেখতেই বুঝতে পারলো এটা তার রুম না, একদম অপরিচিত একটা জায়গা। রুমটা খুব সুন্দর করে সাজানো, একটা রাজকীয় ভাব আছে। ও ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়েই হা হয়ে থাকে। ঠিক কত বড় বাড়ি সেটা সে আন্দাজই করতে পারছে না। হয়তো কোনো মেনশন হবে, কিন্তু কার? সারা বাড়িতে একটা লোক নেই। তে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কেউ কি আছেন? এত বড় বাড়িতে একটা মানুষ নেই? অদ্ভুত, আমি মরে যাইনি তো আবার? এটা কি স্বর্গ? আউট, আমি তো বেঁচে আছি। তে তো কিছুই খুঁজে পাচ্ছে না, খুব খিদে পেয়েছে, কিন্তু কিচেনের নামগন্ধও দেখতে পাচ্ছে না। একটা রুমের মধ্যে ঢুকে যেতেই তে অবাক হয়ে যায়। সিরিয়াসলি, এটা রুম নাকি হাসপাতাল? হাসপাতালের ভিআইপি কেবিনের থেকেও বেশি। ভেতরে ঢুকে তে বেডে কাউকে শোয়া দেখতে পায়, একটা মেয়ে। মেয়েটার কাছে যেতেই তের কাছে যেন একটা পরী মনে হয়, এক কথায় পারফেক্ট। এত সুন্দর মেয়ে এখানে বেঁচে আছে তো? তারপর নার্ভ চেক করে দেখে সে বেঁচে আছে। তে মেয়েটার পাশে থাকা চাদরটা সরাই, সাদা রঙের চাদরটা সরিয়ে দেখতে পাই পেট পর্যন্ত একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে। হালকা প্রেস করতেই সে ব্যান্ডেজটা খুলে ফেলে। তখনই দেখে এই ঘা তো অনেক দিন পুরনো, আর শুকিয়েও গেছে কমপক্ষে 6 মাস আগে। তারপরেও ব্যান্ডেজ করে রাখার মানেটা কি? কিছু কাজ শেষ করে বাসায় ফিরতেই সুগা দেখে জিমিনের রুমের দরজা খোলা। খারাপ কিছু আন্দাজ করে সে নিজের গান বের করে ভেতরে যায়। হঠাৎ দরজা খোলায় আওয়াজ পেয়ে তে ঘুরে তাকায়, দেখে একটা ছেলে ওর দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তে ভীষণ ভয় পেয়ে যায়। নিজেকে পিস্তলের সামনে দেখে ওর হাত পা কাঁপতে থাকে। তে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। সুগা তো তীর এরকম কাণ্ড দেখে আহম্মকের মতো দাঁড়িয়ে গেছে। এইবার সে কোনো দ্বিতীয় মেয়ের জন্য টেনশনে পড়েছে। উফ সুগা, কি দরকার ছিল গানটা বের করার? আরে ইয়ার চোখ খোলো, এখন আমি এবার কি করব? তে চোখে মুখে জলে ঝাপটা দিতেই তে ধরপড়িয়ে ওঠে। আমাকে মারবেন না প্লিজ, আমি কিচ্ছু করিনি, আমি ভুল করে এখানে এসে পড়েছি, আমি জানতাম না, আমি চলে যাব আপনি বললে। কিন্তু এই মেয়েটাকে শুধু শুধু ব্যান্ডেজ করে রাখা হয়েছে, আমি খুলে শুধু দেখেছি। আমার মেডিকেলের ট্রেনিং নেওয়া আছে, আই থিংক আই ক্যান হেল্প হার। তে তো একদম এই কথাগুলো বলে হাঁপাতে থাকে, আর সুগা হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। এ যেন দ্বিতীয় জিমিন, একদম এক কথা, আগের মতোই, একভাবে ওর মতোই গড়গড় করে শুধু কথা বলে। তাই তো ও জিমিনের প্রেমে পড়ে গিয়েছিল। ভাইয়া? হ্যাঁ, কি ভাইয়া? সরি, আপনার নাম তো জানানি, তাই আর কি। সুগা, আমার নাম সুগা। ও, তাহলে আমি আপনাকে মিস্টার সুগা বলেই ডাকবো। না, ভাইয়াটাই ঠিক আছে। সুগা এবার তের সাথে কথা বলতে বলতে নিজের ভাবনায় ডুবে যায়। আমারও তো একটা ছোট বোন ছিল, সে আজ হয়তো অনেক বড় হয়ে যাবে, ঠিকই তের মতো। ওয়েট, তে আর জিমিন তো সেম এজের মনে হয়। তে, তোমার বয়স কত? 20। ও আচ্ছা, কি যেন বলছিলে তুমি? জিমিন কি হেল্প করতে পারবে? কিভাবে? আগে আমাকে ওর সব মেডিকেল রিপোর্টগুলো দেখাতে হবে। এই মেডিকেল রিপোর্টগুলো দেখার পর জিমিনের পেটে হালকা চাপ দিয়ে ক্ষত জায়গাটা চেক করে। তারপর সুগাকে ইনজেকশনের নাম দেয় সেটা আনতে বলে। সুগা সেটা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে এনে দেয়। আর
জিমিনকে সেলাইনটা সেটা ইঞ্জেকশনটা পুশ করে দেয়। আর ঘন্টাখানেকের মধ্যে তের হার্টবিট, ব্লাড প্রেশার সব বাড়তে থাকে। তে 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 কি হয়েছে ওর? তে আমি ওকে ছাড়া বাঁচবো না। তে আমি রাখেন ভাইয়া, গান বের করবেন না, আমি অনেক ভয় পাই এসবকে। রিল্যাক্স, আমাকে দেখতে দিন প্লিজ, একটু দূরে সরে দাঁড়ান আপনি। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর এবার তে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। তারপর সাইডে থাকা সোফায় গিয়ে বসে পড়ে। আর সুগা হন্তদন্ত হয়ে যায় জিমিনের কাছে। জিমিনি, সুগা। জিমিন আর সুগা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তে অন্যদিকে হালকা হাসে তাদের এই কাণ্ড দেখে। হারানো মানুষটাকে ফিরে পাওয়ার অনুভূতিটা হয়তো এরকমই হয়। তে ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসে। তে কোথায়? এই মেয়েটাকে টেনেও ঘর থেকে বের করতে পারিনি, জানলার সামনে পর্যন্ত যায় না। আর এই 15 দিন কেউ ওকে ঘর থেকে বের করতে পারেনি, না আমি না আন্টি। কাজ টাকার জন্য জাঙ্কুক সেই দিনে লন্ডন চলে যায় তেকে রেখে। 15 দিন পরে ফিরছে। এই 15 দিন তে ঘর থেকে এক পাও নড়েনি। তের একটা ভয় কাজ করত, যদি মিসেস লিজা আর ওকে দেখে আবার ওই লোকটার সাথে ওর বিয়ে দিয়ে দেয় তখন। সেই জন্য এই 15 দিনে জিমিন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর জিমিন সুস্থ হওয়ার দিনেই জাঙ্কুককেও খবর দিয়ে দেয় সুগা যে জিমিন এখন অনেক ভালো আছে। যতই হোক, জাঙ্কুকের একমাত্র আপন নিজের বোন জিমিন, ভীষণ ভালোবাসে সে তার বোনটাকে। আর তার আপনজন বলতে আছেই তো জিমিন আর তার বন্ধু সুগা। তেকে অনেক জোরাজুরি করার পর তে সুগার সাথে নিচে যায়। তে তো জাঙ্কুককে দেখে কপাল কুঁচকে রাখে। খুব চেনা চেনা লাগছে ওই দুটি চোখ, মনে হচ্ছে যেন আগে খুব কাছ থেকে ওই দুটি চোখকে দেখেছে। তেকে একভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক খানিকটা নড়ে চড়ে বসে। তের গায়ে জিমিনের ড্রেস। তে সাইডে টেবিলে থাকা একটা টিস্যু পেপার নিয়ে আস্তে আস্তে জাঙ্কুকের সামনে যায়। জাঙ্কুক কপাল এতক্ষণে হালকা ঘাম জমেছে। আর সুগা জাঙ্কুকের এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। তে টিস্যুটা দিয়ে জাঙ্কুকের মুখটা ঢেকে দিতেই ওর চোখ কপালে উঠে যায়, লাফ দিয়ে দূরে সরে যায়। ইটস ইউ, তুমি আমার ভাইয়াকে চেনো? এবার জাঙ্কুক উঠে তের দিকে যেতে গেলেই তে দু কদম পিছিয়ে যায়। একদম আমার সামনে আসবে না বলে দিচ্ছি। জিমিন, তোরা সবাই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, শপিং এ যাব। এই বলেই জাঙ্কুক আর সুগা সেখান থেকে চলে যায়। না জিমিন আপু, আমি তোমার আগে থেকেই বলে দিচ্ছি, তুমি আমায় জোর করতে আসবে না, আমি বাইরে যাব না। আমি কথা দিচ্ছি তে, ওই জাঙ্কুক ভাইয়া থাকতে তোমার গায়ে কেউ একটা টাচ অব্দি করতে পারবে না। টাচ করতে পারবে না? লোকটা নিজেরই তো ক্যারেক্টার ঠিক নেই। কি সিরিয়াসলি তে? এবার তারা শপিং মলে পৌঁছাতেই জিমিন আর সুগা একসাথে ভেতরে চলে যায়। অন্যদিকে তে আর জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে আছে। আমি যেতে পারবো, আপনার হাত ধরা লাগবে না এতে। আমি তোমার হাত দিতে বলেছি, হারিয়ে যাবে। আপনাকে দিয়েও বা কি বিশ্বাস আছে? জাঙ্কুক এবার তের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তে সাথে সাথে মাথা নিচু করে ফেলে আর জাঙ্কুকের হাত ধরে শপিং মলের ভেতরে চলে যায়। আর তাদের সবার পেছন পেছন যায় আরো 3-4টে বডিগার্ড। জাঙ্কুক আর সুগার কোনো এক শত্রু হঠাৎ করেই শপিং মলেতে গুলি বর্ষণ করতে শুরু করে দেয়। আর এদিকে তে তো এইসবের একদম অভ্যস্ত না। জিমিন যদিও বা এদের সাথে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তে তো প্রচন্ড ভয় পেয়ে থাকে। ভয়ের চোটে তে তো কান্নাই করে ফেলে। জাঙ্কুক তেকে কান্না করতে দেখে নিজের বুকের সাথে আগলে নেয়। তে তে আমার দিকে তাকাও। তে তুমি কাঁদছো কেন জান? প্লিজ ডোন্ট ক্রাই, আমি আছি না তোমার সাথে, কিচ্ছু হয়নি। কারো সাহস নেই তোমাকে টাচ করার, আন্ডারস্ট্যান্ড? আমি অনেক ভয় পাই গুলির শব্দ। আচ্ছা, আর কিছু হয়নি তো, ভয় পাওয়ার দরকার নেই আর, চলো বাসায় যাই। এদিকে জাঙ্কুকেরা বাড়ি ফেরার পরেই তাদের বডিগার্ডরা তাদের বাড়ির বেসমেন্টে ওই যারা গুলি করছিল তাদের দুজনকে ধরে আনে। আর জাঙ্কুক আর সুগা তাদেরকে শুট করে দেয়। অবশ্য শুট করার আগে তাদের মুখ থেকে যা কথা বার করার তারা বার করে ফেলে। এদিকে জিমিন এখনো তের কাছেই বসে আছে। তে তো প্রচন্ড ভয় পেয়ে গুটি শুটি মেরেই বসে আছে। আর অন্যদিকে শুট করার পরে জাঙ্কুক আর সুগা তাদের কাছে আসে। এখনো বেচারি খুব ভয় পেয়ে আছে জাঙ্কুক ভাইয়া। জিমিন, ওকে তৈরি থাকতে বল,
কাল থেকে ওর ট্রেনিং শুরু হবে। ট্রেনিং? কিসের ট্রেনিং? তোমরা যাও, আমি ওকে সব বুঝিয়ে বলবো। দেখ জাঙ্কুক, বেচারির অনেক খারাপ অবস্থা, গুলির শব্দে প্রচন্ড ভয় পায়। দেখ সুগা, আমি চাই না আমার ভালোবাসার মানুষটা অন্য সাধারণ কাউকে ভয় পাক। যেই মেয়ে আমার সাথে তর্ক করতে পারে সেই মেয়ে সাধারণ জিনিসকে ভয় পায়, দ্যাটস নট ফেয়ার। গত 2 দিন যাবত তেকে শুটিং প্র্যাকটিস করাচ্ছে জাঙ্কুক। তে একবারও শুট করতে পারেনি, কান্না করে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে ডেইলি। সকালে একটা শুট করে তে তো অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুক ওকে কোলে করে নিয়ে গিয়ে রুমে নিয়ে যায়। তে আস্তে আস্তে উঠে বসার দরকার নেই। তে শোনো, আমি জানি আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে সব কাজ করছি, কিন্তু আমি জানি জাঙ্কুক, তুমি আমার ভয়গুলোকে সব কাটিয়ে তোলার চেষ্টা করছো, কিন্তু বিশ্বাস করো আমার মধ্যে সত্যি অত সাহস নেই যে আমি। আছে, তোমার মধ্যেও সাহস আছে, চলো আমার সাথে। তেকে শুটিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরে তে আবার ভয় পেয়ে যাচ্ছে দেখে জাঙ্কুক তের হাতে গান ধরিয়ে ওর হাত নিজের হাতের সাথে লাগিয়ে তারপর পিছনে দাঁড়ায়। তের পিঠ জাঙ্কুকের বুকের সাথে লেগে আছে। তে জাঙ্কুকের প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে। তে সেট আপ ইউর মাইন্ড, ইউ ক্যান ডু ইট, ফোকাস অন ইউর টার্গেট। তে এবার একটা বড় নিঃশ্বাস ছাড়ে, তারপর ফোকাস করে ট্রাই করে। ঠিক এমন সময় ওর গান থেকে গুলি চলে। এবারও ভয় পেয়ে যায়, কিন্তু আগের মতো না। জাঙ্কুকের সাথে নিজেকে অনেক সেফ মনে হয়। তে প্রথম টার্গেটটা মিস করলেও পরে আবার একটা বড় নিঃশ্বাস ছেড়ে ও আবার ফোকাস করে। হ্যাঁ, এবার তে পেরেছে। আর টার্গেট যেহেতু ও লাগিয়ে দিয়েছে, ভয়ও একটু কমে গেছে। ইয়েস, তুমি পেরেছো জান। আই নো মাই গার্ল ইজ নট উইক। এবার জাঙ্কুক তের কপালে একটা চুমুক দেয়। তে মনে মনে ভাবতে থাকে, ওর সংস্পর্শে এলে আমার এতটা কেন কমফোর্টেবল ফিল হয় আমার। আর জাঙ্কুক কি আমার জন্য রাইট পারসন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? দূর, এত কিছু ভাবার প্রয়োজন নেই। তুই ভালো জিনিসটাও তুই নিজেই খারাপ করে ফেলিস। এইসব ভাবতে ভাবতে তে ব্লাশ করতে থাকে, নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। তে যেই মেয়ে সবার থেকে ভয় পেত, চুড়িদার ছাড়া অন্য কিচ্ছু পরতো না, সামান্য জোরের আওয়াজে সেই মেয়ের আত্মা কেঁপে যেত, সে আজ গান চালায়। শার্ট প্যান্ট তার নিত্যদিনের পোশাক। রোজকার ওঠা বসা হলো মাফিয়াদের সাথে। আরে তে, তুমি জানলার ধারে দাঁড়িয়ে কি করছো? তেমন কিছু না জিমিন আপু, জানো আমার না একটা ভাই ছিল, আপন ভাই। ওর চেহারা পর্যন্ত আমার মনে নেই, ছোটবেলায় হারিয়ে ফেলেছি। কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি নেই, না আমি কিচ্ছু জানি না। এতটা ভেঙে পড়ো না, ইউ আর আ ব্রেভ গার্ল, ইউ ক্যান ফাইন্ড হিম। আমি ভেঙে পড়বো না, তুমি ঠিক বলেছো, আমি ওকে খুঁজতে যাবো এখন। হঠাৎ বাড়িতে হইচই শুনে জিমিন আর তে নিচে নেমে আসে। নিচে নেমে ওরা দুজনেই ফ্রিজড হয়ে যায়। যে দৃশ্য দেখার জন্য ওরা একদম প্রস্তুত ছিল না। জাঙ্কুক আর সুগা একটা ডিলিং করতে গিয়েছিল মিটিং এ, আর সেখানে শুধুমাত্র মিটিং হওয়ারই কথা ছিল, কিন্তু এখন দুজনেই রক্তাক্ত। আর সুগা পেটে গুলি রেখেছে, আর সেটাই জাঙ্কুক চেপে ধরে রয়েছে। জিমিন তো দৌড়ে যায়। তো তোমাদের তো ওখানে মিটিং হওয়ার কথা ছিল, তো রক্তাক্ত কেন তোমরা? মিটিং এর শেষে ডিলাররা টাকা না দিয়ে আমাদেরকে গান তাক করে, ঠিক তখনই গোলাগুলি শুরু হয় আর সুগার পেটে গুলি লাগে। বাকি কথা পরে হবে জিমিন, আগে ডাক্তার ওকে দেখুক। জাঙ্কুক, সুগার প্রচন্ড ব্লিডিং হয়েছে, তাই ওর ব্লাড লাগবে। এখন রাত 2টা বাজে, কি করে ব্লাড পাবো আমি এখন? সুগা ভাইয়ার ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। আচ্ছা, আমারও ও পজিটিভ, আমি ব্লাড দেব। এবার অপারেশন সাকসেসফুল হয়। তেও বেশ কিছুটা দুর্বল, কিন্তু জ্ঞান আছে ওর। জাঙ্কুক ওর কাছে আসে, তারপর মাথায় হাত বুলিয়ে বলে, থ্যাঙ্কস তে। থ্যাঙ্কস কেন? ও আচ্ছা, বাদ দাও। শোনো, তুমি থ্যাঙ্কস পরে পড়বে, আগে তোমার শার্ট খোলো। এসব কি বলছো তুমি তে? শোনো, আমি তোমার শার্ট খুলতে বলেছি। এবার জাঙ্কুক শার্ট খুলতেই তে জাঙ্কুকের ঘাগুলো হালকা হালকা করে ব্যান্ডেজ করে দেয় আর ওষুধ লাগিয়ে দেয়। হয়ে গেছে, যাও এবার নিজের রুমে গিয়ে রেস্ট নাও। এবার তে উঠতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক ওর হাত ধরে হ্যাচকা টান দেয়। তে
তাল সামলাতে না পেরে জাঙ্কুকের কোলের উপর বসে। জাঙ্কুক থেকে কিছু বলার সুযোগ না দিয়ে নরম গোলাপি ঠোঁট দুটিকে নিজের দখলে করে নেয়। তেতো চোখ দুটো বড় বড় করে ফেলে। জাঙ্কুক খুব আস্তে আস্তে তেকে কিস করতে থাকে। এক পর্যায়ে তেও জাঙ্কুকে রেসপন্স দেয়। দুজনে বেশ মাতিয়ে তোলে নিজেদেরকে। বেশ কিছুক্ষণ পর দুজনেই হাঁপাতে থাকে। তে তো জাঙ্কুকের উপর থেকে নেমে যেতে নিলেই জাঙ্কুক আবার ওর কোমর ধরে জড়িয়ে ধরে নেশা ভরা কণ্ঠে বলে, তে এইভাবেই থাকো না, একদম নড়াচড়া করবে না, তা না হলে পানিশমেন্ট এতটা হার্ড হবে যে তোমার সহ্য করার ক্ষমতা থাকবে না। পরের দিন সকালে। এটা কি কিম তেইয়ং এর বাড়ি? জি না, এটা কায়ের বাড়ি। আর আপনি কে? কিন্তু এই বাড়িটা তো কিম তেইয়ং এর নামে। জি না, আপনার কোথাও ভুল হচ্ছে। এই বাড়িটা কিম তেইয়ং এর নামে না, এই বাড়িটা মিসেস লিজা আর মিস্টার কায়ের নামে, আর আমি তার মেয়ে। ও হ্যাঁ, আর আমার পরিচয় হচ্ছে মিস্টার জেহোপ, লয়ার। উকিল? জি, আর এই বাড়িটা তেইয়ং আর ইয়ংগির নামে লেখা আছে। তার মা এই বাড়িটা তাদের জন্য লিখে দিয়ে গেছেন। তাদের নামে ব্যাংকে 20 লক্ষ টাকাও রেখে দিয়ে গেছেন। লিজা তো অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আর তাদেরকে যদি একটু ডেকে দিতেন তাহলে আমার কিছু কথা বলার আছে ওনাদের সাথে। আসলে তেইয়ং একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় 3 মাস আগে, আর ওর ভাই ছোট থাকতে হারিয়ে গেছে। আমার মেয়েটা, এই বলে লিজা ন্যাকা কান্না জুড়ে দেয়। সো স্যাড। আর মিস তেইয়ং যখন মারাই গেছেন আর তার ভাইও যখন নেই, তখন তার সব সম্পত্তি আশ্রম বা এতিমখানাতেই দেওয়া হবে, এমনটাই উইলে লেখা আছে। কি? আসলে লিজা ভেবেছিল এরকম একটা গল্প ফাটলে সমস্ত টাকা পয়সার বাড়িটা সব তাদের নামেই হয়ে যাবে, কিন্তু সেটা আর হওয়ার নেই। আর নিচে এমন চেঁচামেচি শুনে কাইও উপর থেকে নিচে নেমে আসে। ঠিক এমন সময় তাদের বাসার সামনে কয়েকটা ব্ল্যাক কার এসে দাঁড়ায়। মাঝের গাড়িটা বাদ দিয়ে বাকি সব গাড়িগুলোর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসে। হাতে তাদের রাইফেল ধরা ছিল। তাদের মধ্যে থেকে একটা বডিগার্ড ওই মাঝের দরজা বন্ধ থাকা গাড়িটার দরজাটা খুলে দেয়। আর তখনই নেমে আসে পায়ে স্টাইলিশ বুট, গায়ে ব্ল্যাক লেদারের জ্যাকেট, ব্ল্যাক হাতকাটা গেঞ্জি, ব্ল্যাক জিন্স, গেঞ্জিটা জিন্সের সাথে ইন করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, কোমরে গান, চুলগুলো খোলা কোমর অবধি, মুখে ব্ল্যাক মাস্ক, ঠোঁটে গাঢ় চকলেট কালারের লিপস্টিক, যেটা মাস্ক খোলার পরেতেই দেখতে পাওয়া যায়, চুইংগাম, যেটা অনবরত চালিয়ে যাচ্ছে মেয়েটা। গাড়ি থেকে নেমে দাঁড়ায় তাদের সামনে। রোজি তো গাড়ির ভেতরের দিকে দেখার চেষ্টা করে। খুব কিউট আর হ্যান্ডসাম দুটো ছেলে বসে আছে ভেতরে, সাথে একটা মেয়েও রয়েছে। সবার ড্রেসই ব্ল্যাক কালারের। কারা আপনারা? এবার মাস্কটা খোলে, তারপর বলে, ওহ কাম অন ড্যাড, ডোন্ট প্রিটেন্ড টু বি ইনোসেন্ট, আই এম হিয়ার। তুই? তে মানে কিম তেইয়ং, রাইট? কিন্তু আপনি যে মাত্রই বলেন তেইয়ং মারা গেছে আর তার ভাইও মারা গিয়েছে। আপনি কে? আমি মিস্টার জেহোপ, উকিল। এবার জেহোপ তার সমস্ত কথা তেকে খুলে বলে। আচ্ছা দিন, আমি সাইন করে দিচ্ছি। আমার সমস্ত টাকা যাবতীয় সবকিছু এতিমখানায় দেওয়া হবে। কিন্তু হুইল অনুযায়ী সেই ডিসিশনে মত লাগবে আপনার ভাইয়ের কাছ থেকেও। আমার বোন যেটা বলেছে সেটা যেন মাথায় থাকে, আর আমার ডিসিশন লাগবে না। আমার বোন যেটা চাই সেটাই হবে। সুগাও ব্ল্যাক ড্রেস পরে বেরোলো। একদম কিউট হ্যান্ডসাম একটা ছেলে লাগছে। আরে মিস্টার সুগা, আপনি আপনি বিজনেস ওয়ার্ল্ডের একজন অন্যতম বিখ্যাত বিজনেসম্যান না? কিন্তু আপনি তেইয়ংকে বোন বলছেন, মানে ওর তো বড় ভাইয়ার নাম ইয়ংগি। আমি ইয়ংগি, তবে বিজনেস ওয়ার্ল্ডে আমার নাম সুগা। এবারে সমস্ত ফাইল সাইন করে দিতেই তারপর জেহোপ সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তেইয়ং কায়ের উদ্দেশ্যে বলতে শুরু করে, তা মিসেস লিসা, আমি নাকি মারা গেছি,
তা কবে মারা গেছে কিম তেইয়ং? শ্রাদ্ধ করেছেন নাকি? তুইও যে কি বলিস না, শ্রাদ্ধ কি করে করবেন? নিজের সন্তানদের মনে রাখতে হলে তো বাবা হওয়ার প্রয়োজন আছে, তাই না? বাচ্চা তো কুকুরেরও আছে। এবার লক্ষ্য করে যে রোজি বারবার গাড়ির ভেতরের দিকে তাকিয়ে আছে, তাই সে গানটা বের করে রোজির দিকে তাক করে। তারপর বলে, গাড়ির ভেতরের দিকে দেখতে খুব শখ, তাই না তোর? আর ভেতরে খুব একটা হ্যান্ডসাম ছেলেই বসে আছে, যেটা তোর যোগ্য না, বুঝলি? তাই চোখ নামিয়ে রাখ, ও শুধু আমার। বেবি তাড়াতাড়ি আসো, আমাদের এবার রেজিস্ট্রি অফিসে যেতে হবে। লেট হয়ে গেলে চলে বলো তো? শুভ কাজে লেট করতে নেই সোনা। আসছি জান। রেজিস্ট্রি অফিস মানে? এতক্ষণ ওসি ভেতর থেকে সবকিছু শুনলেও বাইরে আসেনি, কিন্তু এই কথাটা শোনা মাত্র আর নিজেকে আটকে রাখতে পারলো না। ভাইয়া, আসলে আমার আর জাঙ্কুকের, মানে যে গাড়ির মধ্যে রয়েছে, তার আজ বিয়ে। আর গাড়িতে আরেকটা মেয়েও রয়েছে, তার সাথে আমার ভাইয়ার বিয়ে। আজ তোমার তোমায় ইনভাইট করা হলো না, তবে রিসেপশন পার্টিতে তোমায় অবশ্যই ইনভাইট রইল, শুধু তোমারই, অন্য আর কারণ না। এই বলেই বাকি সবাইকে একবার খুব ভালো করে দেখে নিল। কৌশিকের মনে হাজারো কষ্ট থাকলেও মুখে কিছুই বলল না, কিন্তু সে জিজ্ঞেস করলো, কিন্তু তুই আপন ভাইকে পাইলি কোত্থেকে? সে অনেক বড় ঘটনা ভাইয়া, তোমাকে না হয় অন্য একদিন বলবো। আজ অনেক তাড়া আছে, এখন আমি চলি। এই বলে সেখান থেকে চলে যায়। আসলে একদিন পরন্ত বিকেলে জাঙ্কুক তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে রেখে সন্ধ্যের সূর্যাস্ত উপভোগ করছিল। ঠিক তখনই পিছনে আওয়াজ আসে, তখনই একে অপরকে ছেড়ে দাঁড়ায় তারা। দেখে সুগা ভয়ঙ্কর ভাবে কান্না করছে। কি হয়েছে সুগা ভাইয়া? জিমিনি আপু, কি হয়েছে সুগা ভাইয়া? সুগা আর কিছু না বলে দৌড়ে এসে কান্না করতে করতে তেকে জড়িয়ে ধরে। সুগাকে হঠাৎ করে জড়িয়ে ধরতে দেখে জাঙ্কুকের চোখ তো কপালে উঠে যায়। সুগা তুই? কিন্তু জিমিন ইশারাতে জাঙ্কুককে কিছু না বলতে পারে। অবাক চোখে জিমিনের দিকে তাকালে জিমিন হাতের ইশারাতেই বোঝায় যে ওই তার হারিয়ে যাওয়া ভাইয়া। আসলে সুগা সেদিন অ্যাক্সিডেন্টের দিনই যখন ওকে ব্লাড দেয়, তখন আমি সেই ব্লাডের কিছুটা সরিয়ে রাখি আর ডিএনএ টেস্টের জন্য দিই। কারণ সুগা আমাকে বলেছিল তার একটা হারিয়ে যাওয়া বোন আছে, আর সেদিন আমাকে বলেছিল তার একটা ভাইয়া আছে। তাই আমি সেই ডিএনএ রিপোর্টটা করাই, আর ডিএনএ পজিটিভ আসে। তখনই বুঝতে পারি ওই ওর হারিয়ে যাওয়া বোন। তো ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়ে। হারানো কাউকে খুঁজে পাওয়ার ফিলিংসটাই যে অন্যরকম, তাও আবার সেটা যদি নিজের আপন ভাইয়া হয়। ফিরে আসা যাক বর্তমানে। এখন বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে জাঙ্কুকের সাথে। এখন সে বসে আছে বাসর ঘরে। ঠিক এমন সময় দরজায় আওয়াজ হতে তাকিয়ে দেখি জাঙ্কুক রুমে আসছে। তো ভীষণ ভাবে অবাক হয় জাঙ্কুকের ওরকম গেট আপ দেখে। জাঙ্কুক যখন বিয়ের সময় একরকম ড্রেস পরেছিল, এখন আর সেটা পরেনি। উঠে দাঁড়িয়ে সালাম দিতে যাবে, ঠিক সেই সময়তেই জাঙ্কুক ওকে বুকে টেনে নেয়। একদম না তে, তোমার স্থান আমার এই বুকের মাঝে। তুমি কখনো আমার পায়ে হাত দেবে না, আর চেষ্টাও করবে না, বুঝছো? জাঙ্কুক এবার বেশ নেশালো কণ্ঠে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ, তোমার যে অনেক পানিশমেন্ট বাকি আছে তে। তুমি জানো সেই দিন রাত্রেবেলায় তুমি আমায় একটা ঝড় মেরেছিলে, তার পানিশমেন্টটা যে এখন তোমায় দিতেই হবে। আর তুমি তৈরি তো পানিশমেন্টের জন্য? আজ থেকে তোমার উপর অনেক রকম রোমান্টিক অত্যাচার শুরু হবে। মাই লাভ বেবি গার্ল, বি রেডি ফর দ্য রাউন্ড 2। এই বলেই জাঙ্কুক থেকে কোলে উঠিয়ে একটা টেবিলের উপর বসে। তারপর ঠোঁট জোড়া নিজে দখলে করে নেয়, ইচ্ছে মতো কিস করতে থাকে তেকে। দুজনে ভালোবাসায় বিভোর হয়ে যায়। তারা বিলীন হয়ে যায় একে অপরের মধ্যে আস্তে আস্তে।